অশোক দা, আপনি কিভাবে দেখছেন এই যে সংকটের একটা পরিস্থিতি, যেটা মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেছে? অনেকেই আশঙ্কায় রয়েছেন এবং অনেক অনেক জায়গাতেই দেখা যাচ্ছে লম্বা লাইন এলপিজি সিলিন্ডার নেওয়ার জন্য। এবং আরো যে যে ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে একটা ভালো রকম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, তার থেকে বেরোনোর কোনো পথও এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? এখন প্যানিক যে হয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ তার প্রচুর ছবি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আরেকটা জিনিসও হয়েছে তার পাশাপাশি, সেটা হচ্ছে যে প্যানিক হওয়ার একটা কারণ যে সরকার পক্ষ থেকে কিছুদিন আগে পর্যন্ত, এই বোধহয় এক সপ্তাহ হয়নি, আগে পর্যন্ত বলা হচ্ছিল আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা সবাই যে যা করছেন করে যান, আমাদের কোনো চিন্তা নেই। তারপরে দেখা গেল যে আমাদের তেলমন্ত্রী তিনি প্রায় 50-60 কি প্রায় এরকম তার থেকেও বেশি বেশ কিছু সাংবাদিকদের নিয়ে একটি বৈঠক করলেন। সেটা কিন্তু প্রেস কনফারেন্স নয়, এটা একটা বৈঠক। সেখানে বড় বড় ক্যামেরা নিয়ে কেউ হাজির ছিল না, সবাই একটা পেন আর প্যাড নিয়ে হাজির ছিল। সেখানেও তিনি কিন্তু কথা বললেন না যে আমাদের কোনো চিন্তার কারণ আছে। ফলে তারা বেরিয়ে এসে তার কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে সরকার একটা এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955 অ্যাপ্লাই করেছে, যাতে সরকার এখন গ্যাসের ইয়েটা মানে গ্যাসের সরবরাহটা নিয়ন্ত্রণ করবে। এটাতে যেটা হলো সেটা হচ্ছে যে সরকার কি বলছেন আর এক মাঠে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে একটা বড় রকমের আসল ফারাক তৈরি হলো। মানুষ দেখলো যে আমি ফোন করে, আমি তো আজ 3 দিন ধরে যে গ্যাসের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে কোনো আওয়াজ পাচ্ছি না, ক্যাঁ কো কু এইসব আওয়াজ হচ্ছে। এই ঘটনাটা আমার শুধু নয়, এরকম কয়েক লক্ষ কয়েক কোটি মানুষের ক্ষেত্রে ঘটেছে। মনে রাখবেন যে 33 কোটি ডোমেস্টিক মানে গ্যাস কনজিউমার আছে, অর্থাৎ যারা সিলিন্ডার করে ব্যবহার করে বাড়িতে রান্না করেন, বাড়ির গ্যাস যাকে বলা হয়। আর সরকারের হিসেব অনুযায়ী একটা হিসেব দেখলাম 33 লক্ষ, আর একটা হিসেব দেখলাম 30 লক্ষ কমার্শিয়াল গ্যাস কানেকশন আছে। এই মোটামুটি ফিগার যা দেখলাম। ফলে মানুষ দেখলো যে আমি তো গ্যাস বুক করতে পারছি না, কিন্তু সরকার বলছে যে গ্যাসের কোনো চিন্তা নেই। এই যে ইনফরমেশনের মানে কি বলবো, যেটা ওপেকনেসটা তৈরি হলো, এইখান থেকে প্যানিকের জন্ম। এই যেটা প্রদীপবাবু বললেন বা যেটা সুজনবাবু বললেন, এইটা যদি সরকার পক্ষ সামনে এসে দাঁড়িয়ে জনসাধারণকে পরিষ্কার করে বোঝায় যে আসলে সত্যি সত্যি ঘটনাগুলি এই, গ্যাসের সরবরাহটা সবসময় এক টানা করতে হয়, কারণ গ্যাস তো সেইভাবে স্টোর করা যায় না তা নয়, যা তার টেকনোলজি আছে, কিন্তু সেটা খুব এক্সপেন্সিভ টেকনোলজি এবং সেটা সবাই ব্যবহার করে না। গ্যাসটা খুব একেবারে এক টানা আসতে থাকে। পেট্রোলিয়াম যেমন এসে বড় বড় ট্যাঙ্কারে বা বড় বড় স্টোরেজে রেখে দেওয়া যায় এবং আমাদের মানে মোটামুটি প্রায় 60 দিনের মতো রিজার্ভ সবসময় থাকে পেট্রোলিয়ামের। গ্যাসের কিন্তু মানে সেভাবে রিজার্ভ থাকে না। এইগুলো তো টেকনোলজির প্রশ্ন, এর মধ্যে লুকোছাপার কিছু নেই। আজকালকার তথ্য ভান্ডার চারিদিকে যা আছে, যে কোনো লোক একটুখানি মানে ইন্টারনেট খুঁজলে এসব তথ্য পেয়ে যাবে। কাজে সরকার যখন বলছেন, এবং এটাও সবাই জানে যে আমাদের 88% আমাদের যা পেট্রোলিয়ামের যা প্রয়োজনীয়তা, তার 88% ইম্পোর্ট করা হয়, আমদানি করা হয়। অর্থাৎ আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আমাদের প্রায় 50-55% গ্যাসও ইম্পোর্ট করা হয়। কাজে আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, এবং ফার্টিলাইজারেরও 50%-এর বেশি, আমি একটা ফিগার দেখলাম 52% না 53% ইম্পোর্ট করা হয়। অর্থাৎ আমাদের ফার্টিলাইজার, গ্যাস এবং পেট্রোলিয়াম এই তিনটেতেই আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি এত বেশি যে আমাদের ফরেন পলিসি, বিদেশ নীতির মধ্যে এই বিষয়টা যদি একটা কেন্দ্রীয় বিষয় না হয়, সেখানে যদি আমাদের অন্য বিষয়গুলো কোনো বিষয়ের মধ্যে চলে আসে, তাহলে দেখা যাবে যে মানুষের মধ্যে একটা মানে ব্যাকুলতা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে যে সত্যি সত্যি কি ঘটছে আমরা বুঝতে পারছি না, আমরা জানতে পারছি না। সরকারের পক্ষ থেকে এবং সরকারের গদি মিডিয়ার পক্ষ থেকে অনেক কিছু বলে যাওয়া হচ্ছে, কিন্তু আমি দেখছি যে বিভিন্ন মানে অসংখ্য ছবি, অসংখ্য ভিডিও, যেখানে মানুষ লাইন দিয়ে, রাত্রির থেকে লাইন দিয়ে গ্যাসের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। এইটা করে সত্যি সত্যি দেশের মধ্যে একটা অকারণ প্যানিক কিন্তু তৈরি করা হয়েছে। আরেকটা জিনিসও বলবো,
বেশ কিছু আমাদের পড়শি দেশ আজ থেকে 1 সপ্তাহ আগে, 10 দিন আগে থেকেই নানা রকম মেজার নিতে শুরু করেছে। আমরা কিন্তু ততক্ষণও সেই সব মেজারের দিকে যাইনি। কাজে আমাদের প্রতিক্রিয়াটাও, দেশের প্রতিক্রিয়াটা, দেশের সরকারের প্রতিক্রিয়াটাও একটা হঠাৎ শেষ পর্যন্ত জেগে উঠে তেড়ে ফুড়ে করে কিছু একটা করতে হবে ধরনের প্রতিক্রিয়া, এটাও পরিষ্কার হয়ে গেছে। আমাদের কাছে এই কোনো জিনিস অজানা ছিল না। আমরা জানি যে ভারতবর্ষের যে তেল, গ্যাস, ফার্টিলাইজার আসে তার অধিকাংশটাই আসে পার্সিয়ান গালফ থেকে, মানে পারস্য উপসাগর থেকে, এবং ওই হরমুজ প্রণালী দিয়েই তাদেরকে আসতে হয়। একমাত্র রাশিয়ান যে তেলটা আসে সেটা একেবারে সেই বাল্টিক সি, নর্থ সি হয়ে, লোহিত সাগর হয়ে, সুয়েজ ক্যানাল দিয়ে এসে মানে আরব সাগর দিয়ে আর শেষ পর্যন্ত বম্বে বা গুজরাটে ঢোকে। এই একটাই, দুটোই পথ আছে। আর আমেরিকানটাও ওই দিক থেকে, অন্য গোলার্ধ থেকে আসে বলে সেটা অন্য দিক থেকে আসে। কাজে আমাদের এটা কারোরই অজানা নেই যে এরম একটা যুদ্ধ বেঁধে গেলে আমাদের গ্যাস, তেল এবং সারের সংকট হবে। এটা প্রত্যেকেই প্রথম দিন থেকেই বুঝতে পারছিল। আমাদের সংকটের আরেকটা বড় কারণ হচ্ছে যে আমাদের বিদেশ নীতিটা সাম্প্রতিককালে এমনভাবে ইসরায়েলের দিকে ঝুঁকেছে গত 7-8 বছর, 10 বছরে, এবং আমরা যেভাবে দেখেছি যে ইরানের সম্পর্ক থেকে আমাদের বেরিয়ে আসতে আমরা চেষ্টা করেছি, যে চাবাহার পোর্ট, যে বন্দর, ইরানের সঙ্গে আমাদের একটা বড় একটা ব্যবস্থা তৈরি হয়েছিল যাতে আমরা পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতাম, এবং তার ফলে আমাদের তেল সরবরাহ থেকে শুরু করে নানা জিনিসের সুবিধা ছিল। মনে রাখতে হবে চাবাহার পোর্ট কিন্তু হরমুজ প্রণালীর আরো দক্ষিণে, অর্থাৎ হরমুজ প্রণালীর সংকটটা চাবাহার পোর্টে আসে না। সেখান থেকে আমরা বছরখানেক আগে বেরিয়ে চলে এলাম, আমাদের পুরো ইনভেস্টমেন্টটিকে জলাঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। তখন আমাদের মনে হয়েছিল যে ওখানে বুঝি কিছু একটা সংকট ঘটেছে। পরে এখন বোঝা যাচ্ছে এটা বিদেশ নীতির অঙ্গ, যে আমরা যেহেতু অন্যদিকে ঝুঁকে গেছি সেই জন্য আমরা চাবাহার পোর্ট থেকে বেরিয়ে চলে এলাম। অর্থাৎ চাবাহার পোর্টে কিন্তু একটা পাবলিক সেক্টর কোম্পানি কাজ করছিল। এছাড়া আমরা যেভাবে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী 36 ঘন্টা আগে, মানে যখন এই গোলাবর্ষণ শুরু হয়েছে তার ঠিক 36 ঘন্টা আগে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে, বা ছোট ভাই বড় ভাই কিসব শুনলাম করে কয়েকটা কিসব ডিল করে এলেন, যেগুলো এখন বোঝা যাচ্ছে যে এগুলো এমন কিছু ডিল নয় যার জন্য প্রধানমন্ত্রীকে যাওয়া দরকার আছে। আমাদের পূর্বতন ফরেন সেক্রেটারি, এমনকি পূর্বতন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শিবশঙ্কর মেনন একাধিক ইন্টারভিউতে বলছেন যে আপনি তো ওই ডিলগুলো যদি দেখেন, ওগুলো দেখবেন এটা ফরেন সেক্রেটারি লেভেলে, বড় জোর ফরেন মিনিস্টার লেভেলে গিয়ে এগুলো করা যায়, এগুলোর জন্য প্রধানমন্ত্রী যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কাজেই আমরা খুব সচেতনভাবেই ইরানের থেকে সরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছি। যদিও ইরানের সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, বৈদেশিক নীতি সংক্রান্ত সম্পর্ক বহুকাল বললে বোধহয় কম বলা হবে, বহুকালের। সেইখান থেকে একটা সচেতনভাবে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। তার কারণ কয়েকটা ঘটনায় ইরানের, আজকে যিনি বেঁচে নেই, খোমেনাই, সেই খোমেনাই যেভাবে কিছু মন্তব্য করেছিলেন, কাশ্মীরের ঘটনাতে মন্তব্য করেছিলেন, ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে যে উৎপীড়ন হচ্ছে তা নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, সেইখান থেকে এই স্ট্রেনটার শুরু। কিন্তু এটা তো সবাই জানে, যে এটা তো সবাই বোঝেও, যারা একটুখানি এসব নিয়ে করেন তারা জানেন যে বিদেশ নীতি এমন একটা জিনিস যেখানে আমার যারা হয়তো অ্যাডভার্সারি, ইরান অ্যাকচুয়ালি অ্যাডভার্সারি ছিল না, ইরান সেভাবে আমাদের বিপক্ষ ধরনের মানে একটা রাজ্য বা রাষ্ট্র তা ছিল না। তা অ্যাডভার্সারির সঙ্গে মানুষ এমনভাবে সম্পর্ক তৈরি করে যাতে আমাদের বিপদে তাদের পাশে থাকা যায়। এখন একটা যুক্তি শুনতে পাচ্ছি, সেই যুক্তিটাও আমার কাছে হাস্যকর লাগছে। সেটা হচ্ছে যে না, আমাদের তো 90 লক্ষ লোক রয়েছে এই কাতার, বাহরিন, দুবাই, মাস্কাট, ওমান ইত্যাদি সব জায়গা মিলিয়ে, আর ওখানে মাত্র 9,000 লোক রয়েছে। কাজে আমাদের প্রায়োরিটিটা হচ্ছে এই দিকে। সেটাই যদি প্রায়োরিটি হতো তাহলে তো আমরা ওই লোকগুলিকে ফিরিয়ে আনার জন্য অনেক একটা বড় ব্যবস্থা নিতাম। আজ পর্যন্ত তার কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। সেখানকার লোকেরা তো বলছে যে আমরা কোন দিকে যাব জানি না, তারা সবাই অপেক্ষা করছে বোধহয় ভারত সরকার কিছু করবে। কাজে সেটাও আসল কথা নয়। অর্থাৎ আমাদের সংকটটা কিছুটা পরিমাণে তো
প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বলতে এই যে এতখানি আমদানি নির্ভরতা থাকলে ওই অঞ্চলের থেকে, এবং একটা ওই ক্ষুদ্র অঞ্চল তার উপর জায়গা থেকে যদি এতখানি আমদানি নির্ভরতা থাকে, তাহলে যে কোনো সংকট তৈরি হলেই আমাদের সংকট তৈরি হবে। এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার। কিন্তু তার সেটাকে কমানোর জন্য, যাকে ইংরেজিতে বলা হয় মিটিগেট করার জন্য, মিটিগেট করার জন্য যে বিদেশ নীতি বা যে বিদেশ নীতির প্রয়োজন ছিল, সেইটাতে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি। আপনি খেয়াল করে দেখুন, আমরা খোমেনি মারা যাওয়ার হত্যা করার পরে ভারত সরকার কোনো বিবৃতি দিল না 6 দিন পর্যন্ত। 6 দিন পরে ফরেন সেক্রেটারি গিয়ে ওখানকার দূতাবাসে সই করলেন, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, তেল মন্ত্রী কেউ গেলেন না। এটা পৃথিবীতে একমাত্র ভারতের ক্ষেত্রে ঘটেছে। ব্রিক্স কান্ট্রি যদি বলা হয়, ব্রিক্সের মধ্যে বাকি সবকটা দেশ কিন্তু এই ব্যাপারে তাদের মন্তব্য রেখেছে, এবং সেই মন্তব্যটা সরাসরি বলেইছে যে এটাকে আমরা নিন্দা করছি। ভারতবর্ষ নিন্দাও করলো না, প্রশংসাও করলো না, চুপ করে রইল। শুধু তাই নয়, আজ 13 দিন বাদে প্রধানমন্ত্রী সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বলে মিডিয়াতে একটা টুইট এইসব হয়েছে। আজকাল তো টুইটের রাজনীতি হয়। এই কাজে সেই টুইটের রাজনীতিতে জয়শঙ্কর নাকি 4বার কথা বলেছেন, কিন্তু বিদেশ মন্ত্রকের মুখপত্র বললেন ওই 4বার কথা বলেছেন, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। এটা 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 যদি কেউ শোনে, তাহলে যে কোনো প্রতিক্রিয়াটা যে কোনো মানুষের এটাই হবে যে তা আসলে তোমার বলার কিছু নেই, সেই জন্যই বলতে পারবে না। ওইটাই বলার আছে যে, যেমন আজকাল দেখি টেলিভিশন খবরের কাগজে হয় না যে অমুক গতকাল এতে অমুকজন গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের মিটিং হয়েছে, ফুল স্টপ। আর সেই মিটিংয়ে কি হয়েছে সেটা কেউ জানে না। তো এটা এই ধরনের কথাবার্তা হচ্ছে, ফলে আমাদের বিদেশ নীতিটাতেও একটা বড় রকমের খামতি আমরা দেখতে পাচ্ছি, এবং সেটাকে এখন ম্যানেজ দেওয়া কথাটা ভুল বলছি, সেটাকে এখন সত্যি সত্যি অতিক্রম করার চেষ্টা হচ্ছে। কারণ করতে তো হবেই, এটা একটা বড় বিষয় যে এতখানি পেট্রোলিয়ামের খামতি, এতখানি গ্যাসের খামতি, এতখানি ফার্টিলাইজারের খামতি। খরিফ সিজন সামনে আসছে, আর 2-3 মাস বাদেই সেখানে খরিফ সিজনের কথা চলে আসবে। কাজে এই সংকটটা এখন আপাতত তো আমি দেখতে পাচ্ছি জ্বালানি বলতে যেটাকে আমি বলছি গ্যাসের সংকটটা থাকবে। আর আরেকটা বড় কারণ হচ্ছে যে গ্যাস উৎপাদনকারী যেসব ইউনিটগুলো ওই অঞ্চলে ছিল বা আছে, তার বেশ কয়েকটা এখন আপাতত বন্ধ রাখা হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বন্ধ হয়ে রয়েছে। এবং সেগুলোকে ঠিকঠাক করতেও কিন্তু সপ্তাহ 2-1 সপ্তাহ 3 সময় লাগবে, সবকিছু নর্মাল হওয়া সত্ত্বেও। কাজে গ্যাসের মাত্র এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই প্রভু যেটা বললেন একদমই সঠিক, যে ওইটুকু 300 আগে 2 শিফটে হতো, এখন 3 শিফট করে ওইটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তা দিয়েও তো প্রায় বোধহয় 60% মতো একটা খামতি থেকে যাচ্ছে। সেই খামতিটা তো মানুষ ভুগবে। এখন এটাকে যেটা বলা যে দরকার, সেটা হচ্ছে যে এটা যতখানি স্পষ্টভাবে, সৎভাবে সবাইকে, জনগণকে সঙ্গে নিয়ে এটাকে যদি অতিক্রম করা যায়, তাহলে অন্তত কালোবাজারি কিছুটা রোকা যাবে। এবারে দেখুন, আপনি খেয়াল করে দেখবেন, কালোবাজারি রোকবার জন্যও নানা রকম খবরের কাগজে পড়ছি, কিন্তু কোথাও থেকে কালোবাজারি রোকা হয়েছে আজ, গতকাল, পরশু বা আজ পর্যন্ত তার কিন্তু কোনো খবর নেই। কোথাও কাউকে অ্যারেস্ট করা হয়েছে তার কোনো খবর নেই, অন্তত আমি পাইনি। আমি ভুল বলতে পারি, আমি অন্তত পাইনি এখনো। কাজে যতটা হইচই করা হচ্ছে, সেই তুলনাতে কিন্তু মাটিতে দাঁড়িয়ে কতটা কাজ হচ্ছে সেটা অন্তত মানুষ বুঝতে পারছে। আমি ধরে নিচ্ছি তারা কিছু নিশ্চয়ই, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের সচিবরা, তাদের অফিসিয়ালসরা অনেক কিছু করার চেষ্টা করছেন, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তারা ঘরে বসে টিভি দেখছেন, এটা আমি মনে করি। কিন্তু তারা কি করছে, এই যে আমি খবরের কাগজে সকাল থেকে খুঁজে দেখার চেষ্টা করলাম যে পশ্চিমবঙ্গ সরকার অনেক আধিকারিকদের সঙ্গে মিটিং করে একটা এসওপি করেছে। আমি খুব আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করলাম এসওপিটা কি, একটু পড়ে দেখি, সেটা কোথাও খুঁজে পাচ্ছি না, আজ সন্ধ্যে পর্যন্ত খুঁজে পাইনি। এই যে জিনিসগুলো আমাদের দেশ রাজনীতিতে চলতে থাকে, সেটা হচ্ছে কিছুটা লোককে একটুখানি ফকিবাজি করে দেখিয়ে দেওয়া যে আমরা অনেক কিছু করছি, এর ফলে অবিশ্বাস অনেক বেশি জন্মায়। অবিশ্বাস থেকে তৈরি হয় প্যানিক,
প্যানিক থেকে তৈরি হয় কালোবাজারি, তার থেকে তৈরি হয় মানুষের নানা রকম প্রতিক্রিয়া, এবং এরপরে কিছু না কিছু হিংসার খবর ঘটবে। এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। কোথাও না কোথাও মারপিট লেগে যাবে, কোথাও না কোথাও আগুন টাগুন জ্বালিয়ে দেওয়ার গন্ডগোল হতে শুরু করবে। এটা সবকটাই এড়ানো যায় যদি সত্যি সত্যি সরকারের তরফ থেকে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কমিউনিকেশনটা অনেক স্পষ্ট, খোলামেলা হয় এবং মানুষকে নিয়ে চলার একটা প্রক্রিয়া তৈরি হয়। বেশ